আমরা এই টোটাল অ্যাভারেজ গ্রেড র্যাঙ্ক সব কয়টাই দেখবো শুরু থেকে, ঠিক আছে? সব কয়টাই ডিলিট করে দেই। এদিকের কি পিছনের কিছু দেখানোর আছে? আচ্ছা, টোটাল বের করব। এখানে টোটাল সাবজেক্ট কয়টা? 6টা। 6টা সাবজেক্ট আমাদের এখানে প্রথম ছিল একটা সাবজেক্ট দিয়ে দেখাইছি, 2টা দিয়ে দেখাইছি, 3টা দিয়ে, 4টা দিয়ে। এখন আমরা 6টা সাবজেক্ট দিয়ে দেখতেছি, কারণ 6টা সাবজেক্ট হতে পারে, বেশিও হতে পারে। এজন্য যে কয়টাই হোক নিয়ম সবার জন্য একই। ইফ ব্র্যাকেট ওপেন, ইফ ফর্মুলার যে লজিক্যাল টেস্ট চলে আসছে, এই লজিক্যাল টেস্টে আমরা একটা লজিক দিব না, আমরা দিব 6টা লজিক। 6টা লজিকের মধ্যে এমন লজিক দিব যে এই 6টার ভিতরে, এই 6টা সাবজেক্টের ভিতরে যদি কোনোটায় অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে অ্যাবসেন্ট আসবে, যদি কোনোটায় ফেল থাকে তাহলে ফেল আসবে। তো আমাদের যেহেতু একাধিক লজিক আমরা কিভাবে কল করব? অর দিয়ে অ্যাড করব। এখানে অর ব্র্যাকেট ওপেন, অর লিখলাম, অর এর কাজ শুরু, অর এর লজিক্যাল টেস্ট। এখানে আমরা লজিক্যাল টেস্ট দিব যে এই সেল লেস দ্যান 33, এই সেল যদি 33-এর নিচে হয়, কমা, এই সেল যদি 33-এর নিচে হয়। এভাবে করে লজিক্যাল টেস্ট দিব প্রত্যেকটা, তাই না? এই একই ব্যাপার, জাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে একই লজিক দিয়ে দিব, আর কিচ্ছু না। প্রত্যেকটার ক্ষেত্রে একই লজিক দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমার সব কয়টা লজিক একসাথে নিয়ে আসলাম অরের মাধ্যমে। এখন এইখানে আমাদের 6টা লজিক আছে বিধায় একসাথে দিলাম। আমাদের যদি লজিক 6টা না থেকে একটা থাকে তাহলে কি এগুলো প্রয়োজন আছে? তাহলে অরের প্রয়োজন আছে? তাহলে নর্মালি দিলেই হবে, কিন্তু আমরা অর দিয়েছি এই 6টা লজিক আছে এই জন্য। অরের কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, কমা দিয়েছি। কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু দেখাচ্ছে যে যদি 33-এর নিচে কেউ পায় এর মধ্যে তাহলে তো সে ফেল। ডিরেক্টলি ফেল লিখে দিলাম, কমা দিলাম, ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসে আমাদের 33-এর নিচে হলে ফেল আসবে, উপরে আসলে সরাসরি কি পাস আসবে নাকি অন্য কিছু আসতে পারে, অ্যাবসেন্টের ব্যাপারটা আছে না। যে কারণে এখানে আবার ইফ কল করব। ইফ কল করে এখানে আবার পুনরায় এটার মতো করে অ্যাবসেন্টের ব্যাপারে করব। এখানে ইফ ফর্মুলার মধ্যে আবার ইফ ফর্মুলাটাকে নিলাম কি না? এই যে ইফ ফর্মুলা শুরু হয়েছে, ইফ ফর্মুলার এই হচ্ছে লজিক্যাল টেস্ট ছিল, লজিক্যাল টেস্টের পরে ভ্যালু ইফ ট্রুথ এটা ছিল, ভ্যালু ইফ ফলসে যা হবে তাই দিয়ে ইফ ফর্মুলা ক্লোজ করার কথা, তাই তো? ইফ ফর্মুলার তিনটা সিনট্যাক্স তিনটা জানি আমরা, লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এই তিনটে হচ্ছে সিনট্যাক্স। তো তিনটা সিনট্যাক্সের প্রথম যেটা সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। তো আমরা ভ্যালু ইফ ফলসে আমরা কিছু না দিয়ে এখানে আবার ইফ কল করে আবার পুনরায় আবার কিছু শর্ত দিব। ইফ কল করলে আবার কি চলে আসবে? লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টের কাজ কি? ওই সেম একইভাবে অর ফর্মুলা দিয়ে এই লজিকগুলো যেভাবে ছিল, এই যে কয়টা লজিক ছিল 6টা লজিক, এই 6টা লজিকই দিব, কিন্তু এবার দিব অ্যাবসেন্টের ক্ষেত্রে। এই 6টা লজিকই আমি কপি করে নিয়ে আসলাম, এইখানে সরাসরি লিখে দিলাম ইকুয়াল এ যদি হয়, প্রত্যেকটার ক্ষেত্রে এবার হবে ইকুয়াল এ। তো আমাদের সেল তো ঠিক থাকবে, শুধু এইখানে এইটা পরিবর্তন হবে, যে কারণে কপি করে আনলে কি সহজ হচ্ছে না, আমার বারবার সেল সিলেক্ট করতে হয় না। আমি ইকুয়াল এ এইটাকে এইটা সহ আর কি ইকুয়াল এটা দিতে হবে। এই সেল যদি ইকুয়াল এ হয়, ইকুয়াল এ কেন বুঝতে পারছি? যে এই সেলের ভিতরে যদি এ লেখাটা কোথাও পাওয়া যায়, এটাই বোঝানো হয়েছে ইকুয়াল এ দ্বারা।
আমাদের প্রত্যেকটা দেয়া শেষ, প্রত্যেকটা ইকুয়াল এ দেয়া শেষ হয়েছে। আগেরটাই ছিল ইকুয়াল মানে লেস দ্যান 33, এবার আছে ইকুয়াল এ। মানে যদি এ হয় ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা দিলাম, যদি এ হয় তাহলে কি চাই, তাহলে অ্যাবসেন্ট চাই, সরাসরি অ্যাবসেন্ট লিখে দিই, কমা, আবার ভ্যালুই ফলস। তো এই ভ্যালুই ফলস হচ্ছে ইফ ফর্মুলার ভ্যালুই ফলস। তো ভ্যালুই ট্রুতে দুইবার আমরা দুইটা জিনিস দিলাম, যেহেতু দুইবার আমরা ইফ কল করেছিলাম। প্রথমবার দিলাম এই হচ্ছে প্রথম ইফের কাজ। ইফের কাজ কত দূর, এই পর্যন্ত। এই ছিল প্রথম, এটা ছিল কি প্রথম লজিক। প্রথম লজিক যদি ভ্যালু ইফ ট্রু হয় তাহলে ফেল আসবে, মানে প্রথম লজিকটা ভ্যালু ইফ ট্রু আসবে কিভাবে, যদি 33-এর নিচে পায় তাহলেই তো ভ্যালু ইফ ট্রু আসবে, আর যদি সেটা আসে তাহলে ফেল হবে। এরপরে আবার ইফ ফর্মুলা শুরু করেছি, যেটার ভ্যালু ইফ ট্রু কি দিয়েছি, যদি ওর ভিতরে কোনো অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে অ্যাবসেন্ট আসবে, এই সেই অ্যাবসেন্ট। এইটুকু ক্লিয়ার কিনা? তো একটা ট্রুতে ফেল আসলো আর একটা ট্রুতে অ্যাবসেন্ট আসলো। ট্রু বলতে 33-এর নিচে পেলে ট্রু হবে, আর এটা এ থাকলে ট্রু হবে। তো এরপরে এই দুইটা যদি না হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা ভ্যালুই ফলসে আমরা দিয়ে দিতে পারি। তো ভ্যালুই ফলসে আমরা কি দিতে পারি, এই সবকটার যোগফল দিতে পারি। সাম ব্র্যাকেট ওপেন, এই সবকটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, আরও কয়েকটা ব্র্যাকেট ক্লোজ দিলাম, যতক্ষণ কালো না হবে দিতে থাকবো। এবার আমাদের রেজাল্টটা দেখা যাচ্ছে, দেখেন যারা যারা ফেল করছে তাদের প্রত্যেকের ফেল আসছে, অনেক ফেল, তাই না? দেখেন এই ব্যক্তি সব বিষয় পাস করছে, একটাই ফেলের কারণে তাকে ফেল দেখাচ্ছে। এই ব্যক্তি যদি ওই একটাই অ্যাবসেন্ট করতো ডিরেক্টলি অ্যাবসেন্ট দেখাতো, যদি কোনোভাবে 33 পেয়ে পাস করতো তাহলেও পাস। হ্যাঁ আচ্ছা, তারপরেও ফেল দেখাচ্ছে। এই ব্যক্তি অ্যাবসেন্ট আছে, ফেইলও আছে, ফেইল আগে দেখাচ্ছে, অ্যাবসেন্টটা পরে দেখাচ্ছে। আমরা চাইলে এই যে ফেইলটা আগে না দেখিয়ে অ্যাবসেন্টটা আগে দেখাবে এটাও করতে পারি। তাহলে অ্যাবসেন্টটাকে আগে কল করতে হবে, কারণ আমাদের এই ফর্মুলায় আগে দেখেছে, আমরা যেহেতু ফর্মুলাটা কল করেছি ফেইলের পার্টটা আগে, এই কারণে দেখেছে এখানে কোথাও আগে ফেইল আছে কিনা, ফেইল দেখছে, এরপর দেখছে অ্যাবসেন্ট আছে কোথাও নাকি। আচ্ছা, যদি আমরা এটাকে ঘুরাই দেই, কিভাবে ঘুরাই দিতে পারি, এই অর লিখে এই যে শর্তগুলো আছে এই শর্তটুকু এই পর্যন্ত, এরপরে আবার অর লিখে এই শর্তগুলো এই পর্যন্ত, তাই না? ভ্যালু ট্রু সহ আমরা সম্পূর্ণটা অরের পরে যা যেটুকু আছে অ্যাবসেন্টের আগে সম্পূর্ণটা কাট করলাম, এই অরের পরে সেটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে এইটুকু কাট করে এইখানে ইফের পরে ব্র্যাকেট দিয়ে অর লিখে ব্র্যাকেট দিয়ে, মানে আমরা একটু ঘুরাই দিলাম, দেখি একটু কি হয়। ইফের পরে অর দিয়ে এই সম্পূর্ণটা ফর্মুলা কল করে শুরুতেই যদি এটা করে ফেলতাম তাহলে আর সমস্যা হতো না। অ্যাবসেন্ট ভ্যালু ফলসে আবার ইফ অর লজিক্যাল টেস্ট যা থাকার তা দিলাম, কমা দিলাম, এখানে ফেল দিব, ফেল দিয়ে আবার কমা দিয়ে সাম করে দিলাম,
ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এবার দেখেন অ্যাবসেন্টের পার্টটা আগে রেখেছি না, এবার ফেল করার আগেও যদি সে মানে অ্যাবসেন্ট হওয়ার আগেও যদি সে ফেল করে, এইটা মনে করেন এই সাবজেক্টে 30 পেলো, ফেল করলো এইখানে অ্যাবসেন্ট, তাও কিন্তু অ্যাবসেন্ট আসছে, কারণ অ্যাবসেন্টের পার্টটা আগে আছে, এরপরে ফেলের পার্টটা আছে। আমরা অ্যাবসেন্ট ফেল দুইটাই যদি হয় সেক্ষেত্রে যেটা আগে থাকবে আমাদের প্রশ্নে মানে আমাদের উত্তরে সেইটা হবে। রিফাত সমস্যা কি? কি সমস্যা? রিফাতকে সামনে আনতে হবে। আচ্ছা, এরপরে অ্যাভারেজটা করব কিভাবে? ওই সেম একই জিনিস কপি করে এইখানে এসে আবার ওই একই জিনিস দিয়ে এইখানে অ্যাভারেজ কল করে দিব। গ্রেড, আমরা গ্রেডটা বের করব তাই না? গ্রেড বের করব অ্যাভারেজের উপর বেস করে। তো এখন আমাদের অ্যাভারেজ যে সেলটা আছে মানে যে কলামটা আছে, এই কলামের ভিতরে কি কি লেখা আছে? কারো ক্ষেত্রে অ্যাবসেন্ট লেখা আছে, কারো ক্ষেত্রে ফেল লেখা আছে, কারো ক্ষেত্রে মার্ক লেখা আছে। তো এই মার্কগুলো যদি 80-র উপরে হয় তাহলে এ প্লাস, সাইডের উপরে হলে এ গ্রেড, 40-এর উপরে হলে মানে এইভাবে একটা তো কন্ডিশন থাকে, কি কন্ডিশন থাকবে সেখানে 7-8টা কন্ডিশন থাকতে পারে, যেমন এ গ্রেড, এ প্লাস, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এরকম অনেকগুলো গ্রেড হলে তখন তো 7-8টা গ্রেড হয়ে যায়। আর যখন 3-4টা গ্রেড থাকে তখন 3-4টা মানে শর্ত দিতে হয়। তো আমাদের 7-8টা গ্রেড থাকলে 7-8টা শর্ত দিতে হবে, আর কিচ্ছু না। তো এই অ্যাভারেজের উপর বেস করে করব, যে কারণে এই অ্যাভারেজকে ধরবো, ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল, এবার কি এ লিখব? এই সেলে কি এ হওয়ার সম্ভাবনা আছে? এ হওয়ার সম্ভাবনা ছিল এইগুলোতে, কেউ অ্যাবসেন্ট থাকলে এ, ফেল থাকলে ফেল। এই সেলে লেস দ্যান 33 কল করার কোনো অপশন আছে? লেস দ্যান 33 কল করতে পারি, কিন্তু লেস দ্যান 33 তো যাদের 33-এর নিচে আছে তারা সবাই 33, আর যাদের 33-এর নিচে আছে তারা তো এখানে অলরেডি ফেল হিসেবে দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা এই সেলে যদি এ খুঁজি যে এই সেল সমান এ হয়, এ তো কখনো এই সেলে হবে না, এই সেলে সরাসরি অ্যাবসেন্ট হবে, যে কারণে আমাদের এই ফর্মুলাটা হবে এই সেলে যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি হবে? তাহলে চাচ্ছি ডিরেক্টলি অ্যাবসেন্ট আসুক অথবা অন্য কিছু আসুক, যা লিখে দেব তাই হবে। এই সেল যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট কমা আবার ভ্যালু ইফ ফলসে যা দেব তাই দিতে পারি, এখানে আবার ইফ ফর্মুলা কল করে আবার কল করব, শুরু থেকে শুরু করি, এটা কেটে গেছে। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় তাহলে অ্যাবসেন্ট, তাহলে অ্যাবসেন্ট কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেল হয় তাহলে ফেল, এটা তো বুঝছি। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি গ্রেটার দ্যান ইকুয়াল 80 হয়, যদি 80-র উপরে হয় তাহলে এ প্লাস কমা ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 60-এর উপরে হয় তাহলে বি প্লাস দিয়ে দিলাম কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 40 হয় তাহলে সি প্লাস দিয়ে দিলাম, এরপর ভ্যালু ফলস, এইগুলো কোনো কিছু যদি না হয় তাহলে 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিই, এন্টার দিয়ে দিলাম। এই ক্ষেত্রে গ্রেড পয়েন্টটা আমাদের বের হয়ে গেছে, যার যে গ্রেড তার সেটা বের হয়ে গেছে, যে ফেল তার ক্ষেত্রে ফেল, যে অ্যাবসেন্ট তার ক্ষেত্রে অ্যাবসেন্ট, বাকি যারা আছে তাদের ক্ষেত্রে গ্রেড চলে আসছে। তো 80-র উপরে কেউই পায়নি, যে কারণে এ প্লাস একটাও নেই। এই ব্যক্তি মোটামুটি 76 পেয়েছিল, তো এরে যদি 80-র উপরে বানিয়ে দেই তাহলে এ প্লাস হয়ে যাচ্ছে। তো আমাদের ফর্মুলা কি ডাইনামিক হয়ে গেল না? এরপর র্যাঙ্ক করব অ্যাভারেজের উপর বেস করে র্যাঙ্ক করব।
এটা কিভাবে করব দেখি। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয়, তাহলে ফাঁকা থাকবে, কমা। আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ফেল হয় তাহলে ফাঁকা। আর যদি কিছু না হয় এই দুইটার, তাহলে র্যাঙ্ক হবে ব্র্যাকেট ওপেন, র্যাঙ্কের এই সেলটাই হবে J4, র্যাঙ্ক হবে J4, কমা রেফারেন্স হচ্ছে J4 থেকে কত J13 পর্যন্ত, তাই না? এইটুকু লক করে দেব। ব্র্যাকেট ক্লোজ দিতে হবে আরো, এরপর এন্টার। তা ভুল হয়ে গেছে কোথায়, র্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এখন গতকালকে যেটা দেখানো হয়েছিল, আমি এই অ্যাবসেন্টটাকে কপি করব, অ্যাবসেন্ট কপি করলাম, ঠিক আছে, এইখানে পেস্ট করব একদম সবশেষে। অ্যাবসেন্ট কপি করলাম, এখানে ফেল হয়ে গেল কেন? এইটা বলতে হবে আপনাদের রিলেটিভ প্রেফারেন্সের কাজ করানো হয়েছিল। আমি গতকালকে ভিডিও দিয়ে দিছি একটা, আপনারা কেউ ভিডিও দেখেন নাই। আমরা আজকে এই মান্থলি বাজেট ট্র্যাকারটা দেখব। গতকালকে আমরা এটার কিভাবে হয়েছে, কেন হয়েছে, আমরা এটা দেখেছিলাম। তো এখন এটা একদম প্রপারলি আমাদের মতো করে তৈরি করার ট্রাই করব। নতুন একটা শীট নিলাম, নতুন শীটে এই মান্থলি বাজেট ট্র্যাকার, এই টাইপ, এই যা যা থাকার কথা সেটা ন্যাচারালি থাকতো, আমরা মানে থাকবে না, তো সেটা তৈরি করতে হবে, আমাদের তৈরি করতে সময় লাগবে, বিধায় আমি কি করলাম, কপি করে নিয়ে আসলাম। এই অনুযায়ী নিচে কয়েকটা বর্ডার দিয়ে দিলাম। এখানে ছোট বড় যদি ফন্ট সাইজ থাকে, ফন্ট সাইজ সেভাবে করে দিলাম। কি করে আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে করব, এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট সবাই করতে পারি নাকি? ডেটে ডাটায় যাব, ডাটা থেকে ডেট ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে ডেট ভ্যালিডেশন। ডেট ভ্যালিডেশনে আমরা একটা নির্দিষ্ট মাস, মানে এত থেকে এত এরকম কোনো কিছু থাকলে সেটা বিটুইনে দিয়েই করব। বিটুইনে স্টার্ট ডেটে আছে কত, 1/9/2025, এটা তো স্টার্ট ডেট। এন্ড ডেট আমরা যদি 31/09/2025 দিতে যাই, আমাদের কি নিবে মনে হয়? নিচ্ছে না কেন বলতে পারবেন কে? আমাদের মাস হচ্ছে 30-এ, আমরা যদি 31 দেওয়ার চেষ্টা করি কখনোই নেবে না। তো এখানে আমরা যদি 1000 বার ট্রাই করি আমাদের সম্ভব না। তো এটাকে 30 দিয়ে ওকে ক্লিক করে দিলে এইখানে সেপ্টেম্বর মাস ব্যতীত অন্য কোনো মাস এন্ট্রি করা যাবে না। যেমন আমি একটা অন্য মাস এন্ট্রি করে দেখি, এন্ট্রি হচ্ছে না। তো বুঝতে পারছি এন্ট্রি, মাসের এন্ট্রির ব্যাপারে, ডেটা এন্ট্রির ব্যাপারে এইটুকু আমরা ফিল হ্যান্ডেল করে দিলাম। আপাতত এরকমই থাকুক, এটা জাস্ট বোঝার জন্য ডেটটা এরকম হয়। ক্যাটাগরি হচ্ছে আমাদের প্রশ্নে থাকবে, ক্যাটাগরিগুলো প্রশ্নে এখানে দেয়া থাকবে, এই কয়টা ক্যাটাগরি হবে। কিন্তু আমার এই প্রশ্নে এখানে সংক্ষেপে ক্যাটাগরিটা লেখা নাই। আমি একটা প্রশ্ন দেখাই আপনাদেরকে। এন্ড ফর্মুলা দিয়ে কোনো ডাটা ভ্যালিডেশন দিলে আমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি মানে ট্রু অ্যান্সার করে তাহলে এখানে এন্ট্রি দেওয়া যায়। আমরা কি করেছিলাম এর আগে ডাটা ভ্যালিডেশনে, এন্ড ফর্মুলা দিয়ে কাউন্ট, ইফ এবং লেন দুইটা ফর্মুলা কল করেছিলাম যে 6 ডিজিট হতে হবে, এর পাশাপাশি
কি হতে হবে, একবার হবে দুইবার হতে পারবে না, এমন একটা কিছু ছিল। তার মানে দুইটা কন্ডিশন মেনে এখানে রেজাল্টটা দিত। একটা একবার এন্ট্রি দেওয়ার পরে দ্বিতীয়বার আর এন্ট্রি দিতে পারতাম না, 6 ডিজিটের নিচে কোনোটা এন্ট্রি দিতে পারতাম না। কিন্তু ওর ফর্মুলার কাজ হচ্ছে যে কোনো একটা, মানে যতগুলো ফর্মুলা থাকবে যে কোনো একটা ট্রু হলে সে অ্যান্সার দিবে ট্রু। তা আমরা এখানে যেটা করব এটা অর ফর্মুলা দিয়ে করব। তো অর ফর্মুলা দিয়ে করব। আমাদের প্রশ্নে একটু যাই, প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে ক্যাটাগরি নেম কি কি হবে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই কয়টাই হবে। এর বাইরে কোনো ডাটা এখানে এন্ট্রি হবে না, এটাই বলা হয়েছে ক্যাটাগরিতে। ডেটের ক্ষেত্রে ডেট ভ্যালিডেশনের ক্ষেত্রে ডেট এম এবং ওয়াই এটা রাখতে বলছে, আমরা কিন্তু এটা রাখি নাই, এটা আমরা প্রয়োজনে একটু রেখে দিব। ফন্ট বলছে এরিয়াল, ফন্ট নাম বলছে তোহমা, ফন্ট সাইজ 15, ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, আমরা সবগুলোই করি। এরিয়াল, টাইটেল ফন্ট এবং অন্যান্য ফন্ট হচ্ছে তোহমা, আমরা এটাও করে ফেলি। তোহমা একটা ফন্টের নাম। এইটা হচ্ছে টাইটেল, টাইটেলের নাম হবে, ফন্ট হবে এরিয়াল, ফন্টে গিয়ে এরিয়াল ফন্টটাকে খুঁজে এরিয়ালটা দিয়ে দেব, এই হচ্ছে এরিয়াল। অন্যান্য ফন্ট সব হবে তোহমা, সব সিলেক্ট করে তোহমা লিখে নেই। তোহমা এখানে লিখলে তোহমা চলে আসবে, যে তোহমা। তার মানে নিচের ফন্ট হচ্ছে তোহমা, উপরেরটা হয়ে গেল এরিয়াল। ফন্ট সাইজ রাখতে বলছে 15, এই টাইটেলটা 15 রাখলাম, বাকিটা রাখতে বলে নাই কোনো কিছু, বাকিটা যেমন আছে তেমন থাক। উপরেরটাও যদি 15 বলে 15 রাখবো, 20 বললে 20 রাখবো, যা বলার থাকবে তাই বলবে। এখানে তার বেশি কম কিছুই বলবে না, মানে যা বলার থাকবে তাই করতে হবে। তো এরপরে দেখি কি বলছে। অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ক্যাটাগরি নেইমের ক্ষেত্রে এবং সেখানে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুল, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট এইটাই এন্ট্রি হবে, এর বাইরে কোনো কিছু এন্ট্রি হবে না। কিন্তু এখানে আমি লিস্ট রুল করতে পারবো না, আমাকে করতে হবে কাস্টম রুল, মূল কথা এটা। তো আমরা একটু দেখি, আবার করি। ডাটা ভ্যালিডেশনে যেতে গেলে আমাদের এটা সম্পূর্ণ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডাটা মেনুতে আসতে হবে, এরপরে এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। সরাসরি আমরা কাস্টমে চলে যাব, যেহেতু বলছে কাস্টম রুলে যেতে হবে। এখানে আমরা রুল লিখব, এইখানে আমরা কাস্টম যে ফর্মুলাটা লিখব সেই ফর্মুলার আলোকে এখানে ভ্যালিডেশন হবে। তো ফর্মুলাটা আমরা লিখব অর দিয়ে, অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল ইনকাম। অর ফর্মুলার কাজ কি, একটা ফর্মুলা কল করলে কমা দিয়ে সেকেন্ড ফর্মুলা, কমা দিয়ে থার্ড ফর্মুলা, এরকম তো, তাই না? প্রথমটা শেষ, কমা দিয়ে আবার এই সেল ইকুয়াল কি, এটা আমরা একটু প্রশ্ন দেখে নেই। ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এটা হচ্ছে হাউজিং, কমা, ইনভার্টেড কমা শেষ, আবার কমা, এই সেল ইকুয়াল ফুড, কমা, আবার এই সেল ইনভার্টেড কমা, ইউটিলিটিস, কমা, এই সেল ইকুয়াল ট্রান্সপোর্ট, কমা, এই সেল ইকুয়াল এন্টারটেইনমেন্ট। আর কিছু আছে? ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, ইউটিলিটিস, হাউজিং, ইনকাম, এই কয়টাই তো। সব কটা আমার লেখা শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এইখানে আমরা যে ভ্যালিডেশনটা দিলাম, এই ভ্যালিডেশনের মানে হচ্ছে এই তথ্য যে কয়টা লিখলাম এই কয়টা বাদে আমরা এখানে কোনো কিছু এন্ট্রি দিতে পারবো না। এবার আমার নাম যদি লিখি বা অন্য কিছু লিখি, এন্ট্রি হবে না। আপনাদের নাম লিখবো, এন্ট্রি হবে না। এখানে যদি ওই আইটেমগুলোই লেখা হয়, ওই ক্যাটাগরির আইটেমগুলোই লেখা হয়, তাহলেই এন্ট্রি হবে। ইনকাম হচ্ছে এন্ট্রি, ইউটিলিটিস এন্ট্রি হচ্ছে,
এন্টারটেইনমেন্ট আমরা একটু দেখি। এন্টার এটা এন্ট্রি হচ্ছে না কেন বলেন একটু। বানান ভুল ধরতে পারছেন শুরুতেই, যাই হোক ভালো। এবারও বানান ভুল আছে। এনটিআর এন্টারটেইনমেন্ট। তো এইখানে যা যা ওটাই এন্ট্রি দিতে পারবো, ওর বাইরে এন্ট্রি দিতে পারবো না। তো আমাদের এখানে যা যা আছে আমরা এটা একটু নিয়ে আসি কপি করে, কারণ আমরা এটার আলোকেই তৈরি করতেছি, তাই না? রেন্ট, রেন্টের পরিবর্তে হাউজিং হবে, কিন্তু এখানে এন্ট্রি নিছে, এবার আর এন্ট্রি নেবে না, এটা হবে হাউজিং। হাউজিং এন্ট্রি হয়েছে। এই হাউজিং আরেকবার দরকার নাই, এখানে দিই হচ্ছে ট্রান্সপোর্ট দিয়ে দেই, আছে আবার দিলাম, সমস্যা নাই। তো এই যে কয়টা আমরা এন্ট্রি করলাম, এই কয়টা আমরা কি ডাটা ভ্যালিডেশনে দিয়ে এমনভাবে তৈরি করেছি যে এই কয়টা এন্ট্রি হবে, এর বাইরে এন্ট্রি হবে না, অন্য কোনো নাম এখানে এন্ট্রি হবে না, আমরা চাইলে নিজের নাম এখানে এন্ট্রি করতে পারবো না। ক্লিয়ার? এই ক্যাটাগরি আলোকে একটা ডেসক্রিপশন থাকে যে ইনকাম, ইনকামটা কোন খাত থেকে হতে পারে, এখানে কোনো কিছু লাগবে না, স্যালারি ফর জব যা যা থাকে সেটা। এখানে অনেক কিছুই থাকতে পারে, আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে, ফাস্ট করার জন্য। ইউটিলিটি সিলেক্টে সিভিল হাউজিং ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টটা হচ্ছে ট্রান্সপোর্টের আন্ডারে অথবা অন্য কিছুর আন্ডারে হতে পারে। ডেসক্রিপশন বলতে এটা সম্পর্কে বিস্তারিত, ডেসক্রিপশনটা এখানে না থাকলেও কোনো সমস্যা হতো না, এটা দেয়া হচ্ছে এটা সৌন্দর্য দেখার জন্য, সৌন্দর্য রাখার জন্য, আর কিছু না। ভ্যালু এটা নর্মালি ন্যাচারালি যেভাবে ভ্যালুটা থাকে সেভাবে থাকবে, আমরা লিখে দিতে পারতাম, আপনারা সবাই লিখে দিবেন, আমি তো এখানে সরাসরি নিয়ে আসলাম। তো এখন আমাদের প্রশ্নে যাই, প্রশ্নে কি বলছে একটু দেখি। অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, ক্যাটাগরি প্রথমে করলাম, ক্যাটাগরির পরে বাকি যা করলাম এটা প্রশ্নে দেয়া আছে বিধায় সেভাবে করলাম। এরপরে অপশনে আসলে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন, কি বলছে, অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স উইথ রেড কালার অ্যাজ পার স্যাম্পল, এবং টাইপ উইল কাম অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি, অনলি ইনকাম ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড অ্যাজ ইনকাম, অল আদার উইল বি এক্সপেন্স। মানে এখানে বলছে টাইপটা কিভাবে তৈরি করতে হবে এটা বলছে আগে, যে ক্যাটাগরির মধ্যে যেগুলো শুধু ইনকাম লেখা আছে ওগুলোই শুধু ইনকাম হবে, বাকি সব ক্ষেত্রে এক্সপেন্স হবে। তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে এখানে টাইপের এই ঘরটায় কালার করতে বলছে, ইনকামের কালার করতে বলছে গ্রিন, এক্সপেন্সের কালার করতে বলছে রেড। এখন টাইপে তাহলে বুঝলাম দুইটা বিষয় হবে, একটা হবে ইনকাম, একটা হবে এক্সপেন্স। এরপরে এটাও বলে দিছে যে ইনকাম হবে কোনটা, ক্যাটাগরিতে যেখানে শুধু ইনকাম লেখা আছে ওটাই ইনকাম হবে, বাকি ক্ষেত্রে এক্সপেন্স হবে, ওটা বলে দিছে। তার মানে আমরা টাইপটাই আগে করি। টাইপটা আমরা কিভাবে করি একটু দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট দেখেন, একটু মাথা খাটাইলে সহজ। এই সেল ইকুয়াল যদি ইনকাম হয়, কমা, এই সেলের মধ্যে যদি ইনকাম পায় তাহলে আমার সরাসরি ইনকাম হবে, আর কোনো কথা নাই, কমা, এখানে ভ্যালুই ফলস। ইনকাম না পেলে কি হবে, ইনকাম না পেলে যা হবে সরাসরি সেটা লিখে দিব এক্সপেন্স, ব্র্যাকেট ক্লোজ, ইনকাম চলে আসছে এটা, এইটাই নিচে ফ্ল্যাশ ফিল করলাম। এই যে এক্সপেন্সটা চলে আসছে, এই বাকিগুলো এক্সপেন্স চলে আসছে, এটা কিভাবে আসছে বুঝতে পারছি, এই ইনকামটা কেন আসছে এটা বুঝতে পারছি। আমাদের বলাই হয়েছে যে এই ক্যাটাগরিতে যদি ইনকাম থাকে তাহলে সেটাই এখানে ইনকাম হবে, বাকি সব ক্ষেত্রে এক্সপেন্স হবে। এটুকু ক্লিয়ার কিনা? এখন এখানে ইনকামকে ধরে কে সরাসরি এভাবে গ্রিন কালার করে দিব, এভাবে গ্রিন কালার করে দিব,
এই এক্সপেন্সগুলোকে রেড কালার করে দিব। যদি এভাবে করে দেই তাহলে কি হয় দেখেন, ধরেন এই যেটা আইটেম, এটা কোনোভাবে হোক আপনার ইনকামের খাত তৈরি হয়েছে, এটাও হচ্ছে ইনকাম। এটা তো ইনকামটা গ্রিন হলো না, রেড হয়ে গেল। এটা গ্রিন হওয়ার কথা ছিল না। এই রেড এবং গ্রিন এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করবে কন্ডিশনের উপরে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিতে বলছে, তো এটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই হোম মেনুর আন্ডারেই কন্ডিশনাল ফরম্যাটিংটা থাকে, এইখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিব। আমরা সরাসরি দিয়ে দিতে পারি হাইলাইটসের রুল থেকে, এখান থেকেই যে টেক্সটটাকে পাবে সেটাকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে দিবে, এখান থেকে সরাসরি দিয়ে দিতে পারি। অথবা সরাসরি না দিতে চাইলে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে নিউ রুল ক্রিয়েট করতে পারি। আমরা রুল ক্রিয়েট করব। রুল বলতে কি বোঝায়, এটা কি বুঝি? রুল বলতেই বোঝায় একটা কন্ডিশন। আপনাদের স্কুলে যদি রুল থাকে এরকমের যে সকাল 9টার পরে কেউ স্কুলে, মানে 9টার পরে যারা আসবে তাদেরকে লেট হিসাবে ধরা হবে, তো এই রুলটা তো একজনের জন্য না, সবার জন্যই হবে, তাই না? তারপরে রুল হলো এরকমের যে বিভিন্ন ধরনের রুল থাকে না, এখানের ক্ষেত্রে যদি কোনো রুল চিন্তা করি যে এই রুলগুলো করা হয়েছে, রুলগুলো করা হয় নিজেদের উপর বেস করে, তো রুলটা যারা ব্যবহার করি তাদের উপর বেস করে রুল হয়। তো আমরা ওইখানে সেই রুলগুলো দিব, কন্ডিশনাল রুলস আর কি। আমরা সরাসরি নিউ রুল থেকেও করতে পারি। নিউ রুল ক্লিক করলে আমাদের কাছে এই রুলের কিভাবে রুল করব সেটার একটা মেনু চলে আসে। প্রথমটায় আসলে এগুলো দেখা যায়, দ্বিতীয়টায় আসলে এগুলো দেখা যায়, তৃতীয়টায় আসলে এগুলো দেখা যায়। আমরা যদি দ্বিতীয়টায় থাকি যে ফরম্যাট সেল অনলি দ্যাট কন্টেন্ট, এখানে সেল ভ্যালু আছে, সেল ভ্যালু যা হবে। এখন এখানে তো আমাদের ভ্যালু নাই, ভ্যালু বলতে নাম্বার বোঝায় 1 2 3 4 এরকম। আমাদের আছে কোনো টেক্সট, স্পেসিফিক টেক্সট, এটাই সিলেক্ট করলাম। কন্টেইনিং লেখা আছে, এটা থাকুক, এখানে লিখে দিলাম ইনকাম। তার মানে স্পেসিফিক টেক্সট হিসাবে যদি ইনকাম লেখাটা কোথাও পায় সেটার ক্ষেত্রে রুল হবে। এবার রুলটা কি হবে, কি ফরম্যাট হবে? ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে যদি আমরা ফিল কালার রেড করতে চাই রেড দিয়ে দিব, যদি ফিল কালার রেড না চাই, বর্ডার চাই বর্ডার দিতে পারি। আমরা ফন্ট কালার যদি চাই অন্য কিছু, ফন্ট কালার এইখান থেকে ফন্ট কালার দিতে পারি। ফন্ট কালার আমরা ইনকামটাকে গ্রিন দিয়ে দিলাম, ওকে ক্লিক করে দিলাম এবং আবার ওকে ক্লিক করে দিলাম, আবার ইনকামগুলো অটোমেটিক গ্রিন হয়ে গেল। এটা যদি কোনোভাবে একটু ফুড আইটেম হয়ে যায়, এক্সপেন্স হয়ে গেছে, কালারটা চলে গেছে। এটা হচ্ছে সেটিংসের ভিতরে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং দেয়। আমরা যেটা দিছি ওটা ক্লিয়ার করে দিতে পারবো, ক্লিয়ার রুল ক্লিয়ার করে দিলাম, আমরা রুলটাকে ক্লিয়ারও করে দিতে পারবো। তো আমরা আবার একটু কন্ডিশন গিয়ে আবার দেই, সহজে শর্টকাট এই যেভাবে এভাবে দিয়ে দেই। ওই যেখানে গেছিলাম ঘুরে ঘুরে নিউ রুলে ক্লিক করে করে এখান থেকেই ওইটা যাচ্ছে আর কি। এটা যাচ্ছে কিভাবে, মাউসের মাধ্যমে হোভার করে। হোভার বুঝেন? কোনো একটা জায়গায় মাউস রাখলে ওটাকে বলে হোভার। এখানে রাখলে এটা দেখায়, না রাখলে এটা দেখায় না, এটা রাখলে এটা দেখায়, এটা রাখলে এটা দেখায়। না রাখলে কি দেখায়? এই রাখলে মানে মাউসটাকে হোভার করলে এটা দেখা যায়। এই হচ্ছে ইউজ টেক্সট দ্যাট কন্টেন্ট। এটাই আমরা ক্লিক করে ইনকাম লিখে দিলাম। আবার ইনকাম এখান থেকে ফরম্যাটিং করা যাবে, এখানে কয়েকটা ফরম্যাট আগে থেকে দেয়া আছে, আর রেড বর্ডার দেয়া আছে, রেড টেক্সট দেয়া আছে, এখানে কয়েকটা ফরম্যাট দেয়া আছে, আর কাস্টম ফরম্যাটেও যাওয়া যাবে। তো আমরা গ্রিন কালারের এই যেটা আছে এটাই ব্যবহার করি, এটা দেখতে সুন্দর লাগে। আমাদের গ্রিন কালারের এটা হয়ে গেছে। আবার এইটুকু সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটে যাব, ওই একই জায়গায় যাব, এবার লিখবো এক্সপেন্সের লাইট রেড যেটা আছে সিলেক্ট করা, ওইটাই সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। তো আমার কন্ডিশনাল ফরম্যাটিং এখানে হয়ে গেছে। এটা যদি ইনকামের পরিবর্তে ফুড আইটেম হয়, এক্সপেন্স হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। তো এই যেটুকু কন্ডিশনের উপরে ভিত্তি করে যে কালারটুকু করলাম, এটুকু কি করতে পারবো? আচ্ছা, এটুকু হলো। এরপরে কি বললো, ক্যালকুলেশন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা
টু ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্স ইন দ্য সেপারেট টেবিলে টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স ক্যালকুলেশন করতে বলছে। তো এটা আমরা একটু করব। সেপারেট টেবিল আমরা মনে করি এইখানে একটা ছোট্ট একটা টেবিল করে নেই, করলাম টেবিল, একটু এটাকে মার্জ করে বড় করে নেই, দেখতে একটু ভালো দেখাবে আরো। এটা লিখি টোটাল ইনকাম, এটা লিখলাম টোটাল এক্সপেন্স, এবং টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স যেহেতু এখানে বের করব, এইখানটায় বের করব, তাই না? তো তাহলে ইনকাম থেকে এক্সপেন্স বাদ গেলে এখানে ব্যালেন্সটা থাকে, ব্যালেন্সটাও আমরা বের করে ফেলি নাকি? এখন আমরা টোটাল ইনকামটাকে এখানে যোগ করে বের করব। আমরা সাম শিখেছিলাম সবাই, মনে আছে তো? সাম ইফ শিখেছিলাম, সেটা মনে আছে? সাম ইফের কাজ কি ছিল জানি? সাম ইফের কাজ ছিল শর্ত সাপেক্ষে যোগ করা। আচ্ছা, টোটাল ইনকাম আমরা যদি সরাসরি করি এভাবে, ইনকামের এই ঘরটা এইটা আছে, প্লাস এই আরেকটা ইনকাম আছে, প্লাস এই আরেকটা ইনকাম আছে, করে ফেললাম ইনকাম, তাই না? এই ইনকামটা পরিবর্তন হয়ে ট্রান্সপোর্ট হয়ে গেল, এটা তো আর ইনকাম না এখন, এটা কি আর ইনকাম? তখন ইনকাম হচ্ছে এই দুইটা, 40,500, আমার তো 41,900 রয়ে গেছে, আমার এখানে 40,500 হওয়ার কথা ছিল না? তো এটার জন্য কি আবার করব এইটা প্লাস এইটা, এভাবে করব? ধরে ফেললাম আমরা করলাম, পরে আবার কোনো একটা ইনকাম হয়েছে, তখন কি এটা আর বাড়লো? এরপরে যদি এক্সপেন্সের কথা চিন্তা করি, ওই একইভাবে এক্সপেন্সের ক্ষেত্রেও তো ওই একইভাবে হবে। ইনকাম যদি হয় তাহলে সেখানে বাড়লে, এক্সপেন্স যদি একটা কমে যায় সেক্ষেত্রেও তো কমার কথা, কিন্তু তো কমবে না নাকি? তো ইনকাম এবং এক্সপেন্স এই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়ে, কন্ডিশনালের উপরে ভিত্তি করে রেজাল্টটা বের করব সাম ইফের মাধ্যমে। সাম ইফ আমরা শিখেছিলাম সবাই, মনে আছে কিনা? আমি একটু ট্রাই করি, মনে আছে কিনা এটা একটু বলবেন সবাই। আমরা কি করব? ইকুয়াল, তারপর সাম ইফ, ব্র্যাকেট ওপেন, রেঞ্জ। কি রেঞ্জ হবে? এই রেঞ্জটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া বলতে আমাদের শর্তর রেঞ্জ। তো আমরা একটা চিন্তা করি, এইখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরির ভ্যালুটাই তো এইগুলো, তাই না? এবং এই ক্যাটাগরির উপরেই বেস করে আমাদের এই টাইপটা তৈরি করা হয়েছে না প্রত্যেকটা জায়গায়? তো আমরা যদি চিন্তা করি টাইপের ক্ষেত্রে, টাইপটা কিভাবে হয়েছে, এখানে যেটা ইনকাম হয়েছে এখানে সেটা ইনকাম হয়ে গেছে, এখানে যেটা ইনকাম বাদে অন্য কিছু হয়েছে এখানে সেটা এক্সপেন্স হয়ে গেছে, তাই না? নাকি? তো আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমরা যে কোনো একটা ক্রাইটেরিয়ার যোগফল করব। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, কমা। ক্রাইটেরিয়া কি হতে পারে? যেহেতু এই দুইটা রেঞ্জ, মানে এই সম্পূর্ণ রেঞ্জের ভিতরে আমি ইনকামগুলোর যোগফল চাচ্ছি, তাহলে ক্রাইটেরিয়া হবে কি ইনকাম। ইনকাম আমরা লিখে দিলাম, কমা সাম রেঞ্জ বলতে যোগফলের রেঞ্জ এটা। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিই। আমাদের এই মুহূর্তে রেজাল্ট দিচ্ছে কত? 41,900, কারণ বর্তমান ইনকাম 41,900 আছে। কোনো একটা আইটেম যদি ফুড হয় এবং ইনকামটা চেঞ্জ হয়ে যায়, ইনকাম থাকলো না, হয়ে গেল 40,500, আমাদের কি ডায়নামিক হলো? আমার যদি ইনকাম আরও কয়েকটা ইনকাম হয় ধরেন, সেই অনুযায়ী কি আমাদের রেজাল্ট দিল? সঠিক রেজাল্ট দিছে? সন্দেহ যদি থাকে ম্যানুয়ালি যোগ করে দেখবো যে আসলে সঠিক দিছে কিনা। সঠিক দিছে।
আমরা বুঝতে পারছি যে সাম ইফ কিভাবে কাজ করছে। তো সাম ইফ যেভাবেই কাজ করছে আমাদের এক্সচেঞ্জের ক্ষেত্রেও তো সাম ইফ, শুধু এক্সচেঞ্জের সাম ইফ করবো এখানে, তাই না? কিভাবে বলেন তো? সাম ইফ রেঞ্জ দিব কোনটা? টাইপ পুরোটা এটা এইটুকু হয়েছে? হয়নি? রেঞ্জ বলতে সম্পূর্ণই, কমা ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া এবার হবে এক্সপেন্স, কমা সাম রেঞ্জ পুরোটা। আমার আশা করি রেজাল্ট ঠিক নাই, কিন্তু কেন নাই এটা বলতে হবে। রেজাল্টটা এখানে দেয়নি সঠিকভাবে, কেন দেয়নি এটা একটু কে ফিক্সড করতে পারবেন? দেখেন এটা এখানে ডাবল ক্লিক করলে যেমন দেখা যায় লেখাগুলো, ডাবল ক্লিক ছাড়াও এখানে দেখা যায়। এই হচ্ছে আমার ফর্মুলা। দেখেন একটু কেন ঠিক না, একটু একটু মাথা খাটান, একটু ভাবেন, একটু চেষ্টা করেন, ব্রেনকে খাটান। তো বুঝতে পারছেন আমরা আমাদের টাইপে যা আছে আমাদের ক্রাইটেরিয়ার ভিতরে সেই ধরনের লেখা লিখতে হবে। আমরা টাইপে দিলাম এইগুলো, কিন্তু আমরা খুঁজলাম এসে অন্য কিছু, তাহলে কি হবে? একটা এস এর কারণে আমাদের রেজাল্টটা ভুল দিছে। এখন ব্যালেন্স বের করা এটা কি কঠিন কিছু? এটা কিভাবে করব? আমি এটা ইচ্ছা করেই করলাম আর কি, যে ধরতে পারেন কিনা। তো এই হলো আমার ব্যালেন্স, এই হলো টোটাল ইনকাম, এই হলো টোটাল এক্সপেন্স। এখন কোনো একটা যদি ফুড হয়, ফুড বাবদ তার অ্যামাউন্টটা এক্সপেন্স হয়ে গেছে, ইনকাম থেকে অ্যামাউন্টটা কমে গেছে, এক্সপেন্সের অ্যামাউন্টটা বেড়ে গেছে, সেই অনুযায়ী ব্যালেন্সটা 15,100। এটা যদি ইনকাম হয় সেই অনুযায়ী ব্যালেন্স 17,900। ডায়নামিক হয়ে গেল এটুকু? এটুকু বুঝছি? আচ্ছা এটুকু বুঝতে পারছি, ক্যাটাগরি করা বুঝতে পারছি, ডাইরেক্ট ভ্যালিডেশন বুঝতে পারছি, টাইপ বুঝতে পারছি। তো এখন হচ্ছে মূল বিষয়বস্তু, যেখানে এখানে এটা হচ্ছে আপনাদের জন্য অনেকটা কঠিন মনে হবে, তবে বুঝে করতে পারলে খুবই সহজ। তো এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এখন পর্যন্ত যা আছে এটা করা যাবে আর কি, এই তো একটু মাথা খাটাইলে এখন পর্যন্ত যা আছে করতে পারবেন। তো এরপরে কি কোশ্চেনে আমরা একটু চলে যাই। ক্যালকুলেশন আমাদের করতে বলছে, ক্যালকুলেশন আমাদের করা শেষ। পরে বলছে বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জে কি বলছে? ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইনসাইড ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট। মানে ইনকাম হবে, না হয় ওভার বাজেট হবে, না হয় ইন রেঞ্জ হবে, অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অন অ্যামাউন্ট। অ্যামাউন্টের উপরে বেস করে ইনকাম, ইন রেঞ্জ, ওভার বাজেট, এই তিনটা বিষয় হবে। কি হবে? টাইপে যদি ইনকাম থাকে সেটা রেঞ্জের ক্ষেত্রে ইনকাম হবে। সাগর সমস্যা কোনো? ব্রেনের উপর দিয়ে যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? যাচ্ছে ঠিকঠাক মতো? আচ্ছা, টাইপে যদি ইনকাম হয় রেঞ্জের ক্ষেত্রে সেটা ইনকাম হবে, এটা বলে দিছে। এক্সপেন্স যদি ইনকামের 20% হয়, মানে 20%-এর থেকেও বেশি যদি হয়ে যায় এক্সপেন্স, তাহলে হয়ে যাবে ওভার বাজেট। আর যদি 20%-এর থেকে কম হয় তাহলে হবে ইন রেঞ্জ। এই 20% হচ্ছে ইনকামের 20%, ইনকামের 20%। আমার টোটাল ইনকামের 20%-এর থেকে যদি এক্সপেন্স বেশি হয় তাহলে ওভার বাজেট, এক্সপেন্স কম হলে ইন রেঞ্জ। এই হচ্ছে আমাদের কন্ডিশন। বুঝতে পারছি প্রত্যেকে? আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, আবার একটু বলি তাহলে। আমাদের এই হচ্ছে বাজেট রেঞ্জের একটা ঘর। এই ঘরে আমরা তিনটা বিষয় লিখব, হয় ইনকাম লিখব,
না হয় ওভার বাজেট লিখবো, না হয় ইন রেঞ্জ লিখবো, কিন্তু সেটা হতে হবে অটোমেটিক। তো তিনটা বিষয় এখানে বলা আছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট, মানে এই তিনটা বিষয় আমরা ওখানে লিখব নিচের এই কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশনটা হচ্ছে ইনকাম যদি হয়, অ্যামাউন্ট যাই থাকুক, ইনকাম যদি হয় সেটা রেঞ্জের ঘরে সরাসরি ইনকাম। এক্সপেন্স যদি হয় এবং সেটা যদি ইনকামের 20%-এর বেশি হয় তাহলে হবে ওভার বাজেট, আর ইনকামের 20%-এর থেকে কম হলে সেটা হবে ইন রেঞ্জ। এবার ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই অনুযায়ী করে যাই। সরাসরি ফর্মুলা দিয়ে শুরু করব। ব্র্যাকেট ওপেন, এই সেল ধরে করি, এই সেল ইকুয়াল যদি হয় ইনকাম তাহলে ইনকাম, এটা তো আমরা জানিই। আবার ইফ ব্র্যাকেট ওপেন, আপনি ইম্পর্টেন্ট সময় চলে যান। আচ্ছা, যেখানে ছিলাম, এই সেল যদি ইনকাম হয় তাহলে ইনকাম, আবার ইফ কল করলাম, লজিক্যাল টেস্ট দিব। এবার ইনকাম হলে তো ইনকাম, যদি ইনকাম না হয় তাহলে তো হতে পারে এক্সপেন্স। এক্সপেন্স হলে কি হবে সেটাও আমরা ইফ ফর্মুলা কল করে লজিক্যাল টেস্টের মাধ্যমে দিয়ে দেই যে ইফ রাখো এই সেল ইকুয়াল যদি হয় এক্সপেন্স, কমা লজিক্যাল টেস্টে আবার দিয়ে দিলাম এই সেল যদি এক্সপেন্স হয়। এক্ষেত্রে এক্সপেন্স হলে কি হবে আমরা একটু নিরিবিলি বোঝার চেষ্টা করি। ইনকাম হলে তো ইনকাম হবে, ধরে নিলাম ইনকাম এজন্য ইনকাম হলো। এরপরে দিলাম এই সেল যদি এক্সপেন্স হয় তাহলে কি হবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি, কিন্তু এখানে আমাদের কন্ডিশন আরো দুইটা আছে। ঠিক এই কন্ডিশন, একটা হচ্ছে ইনকামের 20%-এর কি একটা বেশি একটা কম, একটা 20%-এর বেশি হবে তাহলে কি হবে, আর একটা হচ্ছে 20%-এর কম হলে কি হবে, বেশি হলে ওভার বাজেট, ওভার, আর কম হলে ইন রেঞ্জ। কি অবস্থা, আমার তো ল্যাপটপ বন্ধ হয়ে যাবে মনে হয়। যেটা লিখছিলাম সেটা তো সরে গেছে, যাই হোক থাকে 3-4 ঘন্টা থাকে। আচ্ছা, যেটা লিখছিলাম সেটা তো চলে গেছে, তাও তো আমরা জানি যে 20%-এর বেশি একটা 20%-এর কম, বেশি হলে ওভার বাজেট, কম হলে ইন রেঞ্জ। কিন্তু সেটা বেশি কোনটার, টোটাল ইনকামের। এই হচ্ছে আমাদের টোটাল ইনকাম। টোটাল ইনকামের 20% আমরা এখানে মার করি, এখানে আবার লিখি প্রয়োজনে। 20%-এর বেশি যদি হয় তাহলে হচ্ছে ওভার বাজেট, আর 20%-এর থেকে কম হলে ইন রেঞ্জ। এটা কি আমরা বুঝছি? তো আমরা ভ্যালু ট্রুতে আমরা আবার ইফ ফর্মুলা কল করব। এখানেই ইফ ব্র্যাকেট ওপেন, আমরা সবসময় ভ্যালু ফলসে ইফ কল করেছি না এতক্ষণ, আমরা এখানে ভ্যালু ট্রুতেই কল করে ফেললাম। ইফ লজিক্যাল টেস্ট, এই সেল, কারণ অ্যামাউন্ট বেশি হবে কম হবে এটাই তো। ইনকামের ক্ষেত্রে তো কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু আমরা প্রথম ঘরে করছি, প্রথম সেলের উপর বেস করেই করবো, দ্বিতীয়গুলো আস্তে আস্তে ওইটার সাথে ঠিক রেখে হবে। এই সেল গ্রেটার দেন ইকুয়াল, এই সেল যদি বেশি হয় কোনটার, এই সেলের 20%-এর থেকে বেশি। ক্লিয়ার? এই সেলের 20%-এর একটা ভ্যালু তো আসবে, যে কোনো একটা ভ্যালু আসবে না? কত আসে দেখি, 8380। তো বলা যায় 8380-র থেকে যদি বেশি হয় এই সেল,
তাহলে কি হবে এটা? তাহলে হবে কি ওভার বাজেট হবে, তাই না? তাহলে ওভার বাজেট। আর যদি বেশি না হয় তাহলে হবে ইন রেঞ্জ। বাজেট বাড়ানো ঠিক আছে, কমা, আচ্ছা কমা লাগবে না, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটার ক্ষেত্রে আমার চলে আসছে ইনকাম, কারণ এটা এখানে ইনকাম হিসেবে পেয়েছে, এজন্য ইনকাম আসছে। এটার ক্ষেত্রে আসছে ওভার বাজেট, কারণ এটা আমার ইনকামের থেকে বেশি খরচ হয়ে গেছে। এই নিচের এটা ইন রেঞ্জ। এভাবে করে নিচে যতগুলো নিব, দেখেন আমরা জানি না সঠিক রেজাল্ট দিছে কিনা, আমার মনে হয় না যে সঠিক রেজাল্ট দিছে, কারণ এই যে 20% C15 20%, C15 বলতে এবার 20% কোনটার হয়েছে? এক্সপেন্সের 20 হয়ে গেছে না? তার পরেরটার ক্ষেত্রে যদি চিন্তা করি, পরেরটার ক্ষেত্রে ব্যালেন্সের 20% হয়ে গেছে না? আমার এটা কি চেঞ্জ হওয়ার কথা ছিল? এটা তো চেঞ্জ আমি করব না, আমার এটা হবে ইনকামের উপরে। তার মানে ওই ইনকামের যে সেলটা ছিল, কত ছিল? C14। এই C14কে আমাদের লক করতে হবে। এবার যদি আমরা এটাকে সম্পূর্ণ ফিল ফ্লাশ করি, এবার যে রেজাল্ট দিছে দেখেন, এইটা ইনকামের ক্ষেত্রে ইনকাম দিছে, এই ইনকামের ক্ষেত্রে ইনকাম রেজাল্ট দিছে, এই ইনকামের ক্ষেত্রে ইনকাম রেজাল্ট দিছে। এই এক্সপেন্সগুলোর ক্ষেত্রে একটা দিছে ওভার বাজেট, বাকিগুলো দিছে ইন রেঞ্জ। এখন এই যে ওভার বাজেট দিছে, কারণ আমার 10,000 টাকা খরচ বেশি হয়ে যায় আমার ইনকামের থেকে। আমি যদি এটা 8,000 হয়, ইন রেঞ্জ হয়ে গেল, কারণ 8,000 টাকা মানে হচ্ছে 40,000-এর 20%-এর থেকে কম। কারণ আমার 40,000-এর 20% কত হয় আমরা একটু ক্যালকুলেটরে দেখি। 40 না তো 41,900 ইন্টু 20%, তার মানে আমার বাসা ভাড়ার জন্য বাজেট হচ্ছে 8,380 টাকা। 8,380 টাকা পর্যন্ত আমার বাজেট ইন রেঞ্জের মধ্যে থাকবে, 8,380 পর্যন্ত। আচ্ছা 380টাও নিয়ে নিছে বাজেটের বাইরে, এটা 79 দেই তাহলে সমস্যা নাই, 79 দিয়ে দেখি ইন রেঞ্জ। কিন্তু এর থেকে বেশি যদি হয় তাহলেই হচ্ছে ওভার বাজেট। তো 8,380 হওয়ার কথা, কিন্তু 80কে ওভার বাজেট হিসাবে দেখাচ্ছে, তাই না? আমরা এইখানে সমান ব্যবহার করেছি, গ্রেটার দ্যান ইকুয়াল সমান ব্যবহার করেছি, ঠিক হওয়ার কথা তো। আর যাই হোক, এটা কোনো ইস্যু না। 8,380 সমান অথবা বেশি, সমানটা কেটে দিলে আর হবে না। এবার তাহলে ঠিক থাকবে। 8,380 পর্যন্ত আমার ইন রেঞ্জ, এর উপরে যদি 1 টাকাও হয় তাহলে ওভার বাজেট। তো 10,000 টাকা থাকলে ওভার বাজেট আসবে না? তো আমাদের বাজেট রেঞ্জ এটা করা শেষ। আমরা প্রশ্নে যাই দেখি কি বলছে। বাজেট রেঞ্জ করা শেষ ঠিক আছে, কিন্তু এটা বোঝার জন্য আবার করতে হবে, আবার করবেন। এরপর বলছে র্যাঙ্ক ফর্মুলা, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অন, মানে র্যাঙ্কিং অফ এক্সপেন্স, মানে অনলি হুইচ টাইপ অফ এক্সপেন্স ইন দিস কলাম ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি। যদি হেল্পার টেবিল প্রয়োজন হয় হেল্পার টেবিল নিতে পারেন, এবং এখানে র্যাঙ্ক করতে হবে শুধুমাত্র এক্সপেন্সের র্যাঙ্ক, এক্সপেন্স বাদে অন্য কোনো কিছু র্যাঙ্ক হবে না। তো আমরা যদি সরাসরি র্যাঙ্ক করি, র্যাঙ্ক কিভাবে র্যাঙ্ক করতে পারি? র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এইটার র্যাঙ্ক করব, কমা, এই রেফারেন্স থেকে র্যাঙ্ক করব, রেফারেন্সটাকে লক করে দিব, ব্র্যাকেট ক্লোজ করব। এই হচ্ছে আমাদের র্যাঙ্ক। সব থেকে বেশি যে ভ্যালুটা সেটা র্যাঙ্ক 1, তাই না? সব থেকে কম যে ভ্যালুটা সেটা হচ্ছে সবার শেষের র্যাঙ্ক। এটা আমরা র্যাঙ্ক করে ফেলতে পারি, কিন্তু আমাকে বলছে ইনকামের র্যাঙ্ক হবে না। তো ইনকামের র্যাঙ্ক যদি না করতে বলে, আর আমরা যদি এখানে ইনকামের র্যাঙ্ক করি, তাহলে আমাদের এই অ্যামাউন্ট ধরে র্যাঙ্ক করতে গেলে আমাদের র্যাঙ্ক করতে পারবো না। এই জন্য আমাদের হেল্পার টেবিল প্রয়োজন হবে। হেল্পার টেবিলটাকে
আমরা এইটা কপি করব, ভ্যালুটাকে কপি করে এখানে নিলাম, আর এই যেটা এটা কপি করে ভ্যালু পেস্ট করে নিলাম। এই হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা, তাই না? এখানে যে ভ্যালুটা সেটাই তো এটা। তো এখানেও আমরা আরও একটু ডাইনামিক করব পরবর্তীতে, আগে এইটা দেখে নেই। ইনকাম যেহেতু র্যাঙ্ক হবে না, ইনকাম ডিলিট করে দেই। ক্লিয়ার? সহজভাবে করলাম একটু। ইনকাম র্যাঙ্ক হবে না, ইনকাম ডিলিট করে দিলাম। আমাদের এই সম্পূর্ণটা কিন্তু র্যাঙ্ক হবে, কিন্তু ইনকাম র্যাঙ্ক হলো না। আমরা এখানে এসে যদি এবার র্যাঙ্ক কল করি, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্কের নাম্বার দিব এইটাই, কমা রেফারেন্স দিব এই সম্পূর্ণটা, ফাংশন 4 দিয়ে লক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এই ক্ষেত্রে হয়তো আমাদের নট অ্যাভেলেবেল আসছে, কারণ এখানে কোনো ভ্যালু নাই, তাই না? এখানে কোনো ভ্যালু নাই, এখানে কোনো কিছু লেখা নাই। এখানে যদি ইনকাম লেখাটা রাখি, রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই, কিন্তু কোনো ভ্যালু না থাকার কারণে র্যাঙ্ক হচ্ছে না। যদি 0 রাখি তবুও একটা র্যাঙ্ক হচ্ছে, 0 রাখলেও একটা র্যাঙ্ক হবে। কেন হবে? কারণ 0 বলতেও তো একটা ভ্যালু। তো এরকম ক্ষেত্রে আমরা সংক্ষেপে শর্টকাটে এটুকুই করে দিতে পারি, কিন্তু এটার থেকে ডায়নামিক যদি করি সেক্ষেত্রে একটু আমাদের অন্যভাবে যেতে হবে। তো অন্যভাবে যাওয়ার জন্য আমরা যেভাবে যেতে পারি সেটা একটু দেখি। আমরা ইফ ইরর দিয়েও যেতে পারি, যে ভ্যালু ইরর দেখালে ইররটাকে সে দেখাবে না। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি ইনকাম হয় তাহলে কিছু হবে না, এটাই বলে দিলাম। এরপরে যদি ইনকাম না হয় তাহলে র্যাঙ্ক হবে। এবার আমি র্যাঙ্ক করব। এবার আমি র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, এই র্যাঙ্কের নাম্বার দিব এইটা, কমা রেফারেন্স দিব এই সম্পূর্ণটা, ফাংশন 4 দিয়ে লক করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবার আমরা একটু দেখে নিচে নিচে আমাদের ইনকাম বাদে বাকিগুলো র্যাঙ্ক হলো। এখন যদি চিন্তা করেন যে আমার এখানে ভ্যালুটা যদি রাখতাম ওই আগের মতো, ধরেন আমি ভ্যালুটা একটু রেখেই দেই, ভ্যালুটা রেখেই দিলাম, সেক্ষেত্রেও আমাদের এখানে ইনকামে কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না। র্যাঙ্ক আমাদের হয়েছে, কিন্তু এই র্যাঙ্কটা কি আদৌ সঠিক হয়েছে? এটা একটু দেখেন তো। র্যাঙ্কটা মনে হয় সঠিক হয়নি, কারণ এক্সপেন্সের সব থেকে বেশি খরচ যেটা হয়েছে এক্সপেন্সের, এটা 1 থাকার কথা, কিন্তু মূলত এক ইনকাম হয়েছে, কিন্তু একে আমরা ভ্যালু দেখাইনি বিধায় একে ভ্যালুটা দেখায় না, এটা 2 নাম্বার দেখাচ্ছে। তো যে কারণে এই ইনকামের ভ্যালুটা আমরা রাখবো না, ইনকামের ভ্যালুটা ডিলিট করে দিব, তাহলে আমাদের র্যাঙ্কটা সঠিক দেখায়। তো এটা হচ্ছে ম্যানুয়ালি করা, এর থেকে অটোমেটিক করা যায়, এর থেকেও ডাইনামিক করা যায়, কিন্তু আমাদের এর থেকে ডাইনামিক করতে হবে না, আমরা এটা করলেই জানাব। তো আমাদের র্যাঙ্ক শেষ। এরপরে একটু প্রশ্নে যাই, দেখি কি বলছে। লুকআপ বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স অ্যাজ পার স্যাম্পল, দ্যাট টোটাল অ্যামাউন্ট কলাম শুড বি টোটাল অফ সাম ক্যাটাগরি, ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি, হেল্পার টেবিল প্রয়োজন হলে হেল্পার টেবিল নিতে পারবো। এই হচ্ছে আমাদের স্যাম্পল ছিল, এই হচ্ছে ভিলুকাপের স্যাম্পল। এই স্যাম্পলটা আমাদের করতে হবে। এটা কোথায় করব? এইখানে আমি করে নেই। এইটুকুর নাম হচ্ছে ভিলুকাপ, লিখে নেই ভিলুকাপ। এখানে হচ্ছে ক্যাটাগরি, এখানে হচ্ছে অ্যামাউন্ট।
একটু বোল্ড করে নিলাম, ক্যাটাগরি অ্যামাউন্টকেও বোল্ড করে নিলাম। এই ক্যাটাগরিতে ড্রপ ডাউন করতে বলছে, তো আমরা ড্রপ ডাউন যদি করি কিভাবে করতে পারি? ধরি আমরা ড্রপ ডাউন যেভাবে স্বাভাবিকভাবে করি সেটাই যাই, ডাটায় গিয়ে লিস্টে যাব, লিস্ট মানেই ড্রপ ডাউন। এইখানে সিলেক্ট করে দিব কি ক্যাটাগরিগুলো যদি সিলেক্ট করে দেই, ওকে ক্লিক করে দেই, আমাদের এখানে একটা ড্রপ ডাউন হয়ে গেছে, তাই না? এই ড্রপ ডাউনটা তো হয়েছে, এটা সবাই পারি না? কিন্তু আমাদের প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল যে আমরা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই ক্যাটাগরি, মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি। মানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে বলছে ক্যাটাগরি থেকে, এবং সেখান থেকে টোটাল এক্সপেন্স এর ক্যাটাগরি করতে হবে। এখানে মানে সব এক্সপেন্সগুলোর ক্যাটাগরি করতে হবে, কোনো ইনকাম আসবে না। তা আমার এখানে কি ইনকাম আসছে? আসছে না ইনকাম? ইনকাম আসছে না? আমাদের ইনকাম আসতে পারবে না। আমাদের ইনকাম যদি না আসে, এক্সপেন্স যদি না আসে, মানে এগুলো না আসে, তাহলে কিভাবে আনতে হবে? এটার জন্য আমাদের বলছে যদি প্রয়োজন হয় ড্রপ মানে ইয়া করতে কি বলে হেল্পার টেবিল নিতে, আমরা হেল্পার টেবিল নিব। তো আমরা ক্যাটাগরি কপি করে এখানে নিয়ে আসলাম, ভ্যালু পেস্ট করলাম, ক্যাটাগরি অনুযায়ী ভ্যালুটা নিয়ে আসলাম, এটাকেও ভ্যালু পেস্ট করলাম, সম্পূর্ণটাকে একটু বর্ডার করে নিলাম। এটার নাম হবে কি হেল্পার টেবিল ফর ভিলুকআপ, তাই তো? হেল্পার টেবিল ফর, জাস্ট আর কিছু লেখা লাগবে না, অথবা লিখে নে ভিলুকআপ হেল্পার। এটা আমাদের বোঝার জন্য যা লিখি না লিখি ওটা কোনো ব্যাপার না। আমাদের ইনকাম আইটেমের কোনো ভিলুকআপ মানে কোনো ড্রপডাউন হবে না, ইনকাম আইটেম আমাদের টোটালি বাদ দিতে হবে। দিলাম, ইনকাম বাদ দিলাম। তো ইনকাম বাদ দিলাম, ভালো কথা। এভাবে যদি গ্যাপ রেখে দেই, এবার যদি আমরা এখানে ড্রপ ডাউন করি দেখি কেমন হয়। ডাটা ভ্যালিডেশন, লিস্ট, এটা বাদ দিয়ে এই কয়টাই করি, ধরি এই কয়টাই। আমাদের এখানে ওই গ্যাপটা কিন্তু দেখা যাচ্ছে। তা আমরা কি এভাবে করব? আমরা এই গ্যাপগুলো রাখবো না, এগুলো ডিলিট করে দিব, আমাদের দরকার নাই। তো এখন এখানে যে আইটেমগুলো আছে কি কি আছে? ইউটিলিটিস, হাউজিং, ট্রান্সপোর্ট, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই হচ্ছে আমার টেবিল, এই হচ্ছে আমার ড্রপ ডাউন করার তালিকা। আমি এখান থেকে ভি লুকআপ করব, কি লিখব? ভি লুকআপ। লুকআপ ভ্যালু কোনটা হবে? এই যেটা লুকআপ ভ্যালু, এটাই লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে। এই টেবিল কি আমি এখানে টেবিল ব্যবহার করব? আমার এই টেবিলটা ব্যবহার করব। এই টেবিল ব্যবহার করে কলাম ইন্ডেক্স নাম্বারে কত? 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমাদের হয়েছে, তাই না? আমরা এখান থেকে ট্রান্সপোর্টটা দেখি 2000, পরের ট্রান্সপোর্টটা দেখি 2000। হোয়াট ইজ দিস? এমন হয়েছে কেন? আমাদের এখান থেকে লুক আপ করবে ট্রান্সপোর্ট, এখানে আমাদের ট্রান্সপোর্ট 2বার আছে, আমরা 2বার ট্রান্সপোর্ট রাখতে পারবো না, একবার রাখতে হবে, এবং ভ্যালুটা যোগ করে দিতে হবে। যেটা প্রশ্নেও বলা হয়েছে টোটাল কথাটা আছে। আমাদের একই খরচ 2বার 3বার যদি হয়, তার টোটালটা এখানে নিয়ে আসতে হবে। তার মানে এই ট্রান্সপোর্ট আর এই ট্রান্সপোর্ট, দুইটা ট্রান্সপোর্ট মিলে 5000 হয়, এখানে আমাদের সরাসরি 5000 লিখতে হবে, এবং এটা আমরা ডিলিট করে দিতে পারি। সেই অনুযায়ী এবার আমাদের সঠিক রেজাল্ট দিচ্ছে। তো
এইটুকু ছিল কাজ। এই কাজের ভিতরে যে যে ট্রিকগুলো আছে, ট্রিকগুলো এইখানে এই হেল্পার টেবিলের ভিতরে অনেক কিছু ট্রিক নিতে হবে। এইখানে কিন্তু ডিলিট করিনি। এইটা যদি ডিলিট করে দেই বা এইখানে ডিলিট করেছি, কিন্তু এটা যদি ওই গ্যাপ পূরণ করে পাশাপাশি এনে দেই এরকম, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সঠিক রেজাল্ট দিবে না এই র্যাঙ্কের ক্ষেত্রে। আর এক্ষেত্রে ভ্যালুগবের ক্ষেত্রে আমাদের সঠিক রেজাল্ট দিচ্ছে। তো মূলত এইটুকু কাজ করতে হবে। এই কাজের পরে আরও একটা বিষয় এখানে থাকবে, যে বিষয়টা হলো টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স, এইটাকে চার্টের মাধ্যমে দেখানোর জন্য সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্টেই চার্ট পেয়ে যাব। এই রিকমেন্ডেড চার্টে যেটা আছে এটাই সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। আমাদের এই যে চার্টটা চলে আসছে, এটা এখানে রেখে দেবো, এইটাই এখানে থাকুক। এখানে চার্টে দেখা যাচ্ছে টোটাল ইনকামের একটা ঘর, টোটাল এক্সপেন্সের একটা ঘর। ইনকামের ঘরটা কত তালিকা পর্যন্ত আছে সেটা দেখা যাচ্ছে, এক্সপেন্সটা কত পর্যন্ত আছে সেটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল কাজ। যেখানে প্রশ্নেও যদি যাই, প্রশ্নেও আমরা দেখতে পারবো এই যে ইনসার্ট এ কলাম চার্ট ফর টোটাল ইনকাম অ্যান্ড, মানে টোটাল ইনকাম ভার্স টোটাল মান্থলি এক্সপেন্স, রেফার টু স্যাম্পল। স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলটা এই যে স্যাম্পলটা এখানে দেওয়া আছে, যেটা আমরা মাত্র করলাম। এই স্যাম্পলের উপরে লেখা মান্থলি বাজেট ট্র্যাকার, তাই না? আমাদের এই স্যাম্পলের লেখা আছে এখানে, চার্ট টাইটেলের এখানে কিছু লেখা নাই, আমরা এখানে চাইলে লিখে দিতে পারি। যদি দেখেন যে এখানে লেখা হচ্ছে না, এটাই ঝামেলা করতেছে, প্রয়োজনে এটা ডিলিট করে দেন। ডিলিট করে ইনসার্ট থেকে শেপ থেকে একটা টেক্সট বক্স নিয়ে এনে এই টেক্সট বক্সের ভিতরে লিখে এখানে লিখে দেন মান্থলি বাজেট ট্র্যাকার। ট্রেসার হচ্ছে এই আমাদের টোটাল কাজ। তো আজকে এখন আবার নতুন করে রিভাইজ করে দেখাবো না, রিভাইজটা আপনারা বাসায় বসে করবেন। তো বুঝতে পারছেন? ঠিক আছে, ইউটিউবে অনেক ভিডিও দেয়া আছে, যে কোনো ভিডিও ওখানে পাবেন, যেটা পছন্দ হয় সেটাই দেখে নিতে পারবেন, যখন যেটা লাগবে সেটাই ওখানে আছে। ঠিক আছে, আজকে